নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। জয় কালীঘর স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর। আর আমি যে খবরে নজর রাখবো, কোচবিহারে তুলকালাম, শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে বিক্ষোভ। পদত্যাগ গৃহীত হয়েছে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন তিনি, তার জায়গায় কে আসলো, আরও কি সিদ্ধান্ত রয়েছে, আমি নীলাঞ্জনা আরো বিস্তারিত জানাবো আপনাদের। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরামবাগে, সেখানে গিয়ে ত্রাণ বিলি, আর সেখানেই বাংলা ভাষা নিয়ে ফের ফুঁসে উঠলেন তিনি। আমি সব্যসাচী, শোনাবো সেই খবর। আর আমি শুরুতে যে খবরে নজর রাখবো জানিয়েছিলাম আপনাদের, কোচবিহারে তুলকালাম, শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে বিক্ষোভ। বিরোধী দলনেতার কনভয়ের সামনে বাঁশ ইট নিয়ে হামলার অভিযোগ। প্রাণে মারতেই হামলা করা হয়েছে, এমনটাই দাবি শুভেন্দুর। উদয়ন গুহর নেতৃত্বেই প্রাণঘাতী হামলা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি দ্যুতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা, তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। তার কাছে যাব, উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বলছেন কোর্টে দেখা হবে এবং সরাসরি উদয়ন গুহকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আরও এক তৃণমূল নেতাকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। যদিও উদয়ন গুহ বলছেন যে পাগলের প্রলাপ। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী ফুঁসে উঠেছেন, পাল্টা বিষয়টি সামনে আসছে, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত যে জেলার রাজনীতি তপ্ত হয়েছে, রাজ্যের রাজনীতি তপ্ত হচ্ছে, গোটা বিষয়টি সংক্ষেপে জানতে চাইবো। ব্যাপার হ্যালো, শোনা যাচ্ছে দেবজ্যোতি? শোনা যাচ্ছে। উদয়ন গুহ পাল্টা কি বলেছেন শুভেন্দু অধিকারীর, আপনাদেরকে শোনাবো। এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আর নটোরিয়াস ক্রিমিনাল, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। আমি যে খবর আপনাদের জানাচ্ছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ গৃহীত হয়েছে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন তিনি, এবং লোকসভায় তৃণমূলের নয়া মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার। গতকালই মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের নয়া ডেপুটি চিফ হুইপ শতাব্দী রায় গতকাল তৃণমূল সাংসদ নিয়ে ভার্চুয়াল বৈঠকও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিম, এবং তার কিছু পরে আচমকা ইস্তফাপত্র দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক পদ থেকে। কিছুটা ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি, একাধিক বিষয় নিয়ে তার বক্তব্য ছিল। এর আগেও আমরা দেখেছি একাধিক বিষয়ে তার মন্তব্যে বিতর্কও হয়েছে। আমরা একটু বিস্তারিতভাবে এই বিষয়ে কথা বলবো। সরাসরি প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি জানা যাচ্ছে? গতকাল ইস্তফাপত্র দেওয়ার পর কিছুটা ক্ষোভ উগরে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার ইস্তফা গৃহীত হলো। একদম দেখুন নীলাঞ্জনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার জায়গায় একদম আনুষ্ঠানিকভাবে কাকলি ঘোষ দস্তিদারের নাম ঘোষণা করলেন যে মুখ্য সচেতক পদ এখন থেকে সামলাবেন কাকলি ঘোষ দস্তিদার। আর কাকলি ঘোষ দস্তিদার ছিলেন লোকসভার উপনেতা, সেই জায়গায় শতাব্দী রায় নতুন মুখকে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল ইস্তফা দিয়ে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে বলেছেন যে এখনই মাথা গরম না করে সময় দিতে 3 দিন, কারণ 7 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন এবং তার সাথে কথা বলবেন। কিন্তু দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে ইস্তফা গ্রহণ করে নিলেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন যাওয়া নিয়ে সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছেন, কিন্তু অন্য সূত্রে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পার্লামেন্টে যাবেন 7 তারিখ, সেখানে গিয়ে কথা হবে। তারই মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা গ্রহণ করে নিয়ে পরিষ্কার বার্তা দিলেন, অর্থাৎ গতকাল যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আচরণ নিয়ে কয়েকজন সাংসদের, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রর এই যে প্রতিদিনের প্রকাশ্যে ঝগড়া, স্বভাবতই ক্ষুব্ধ ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে এই বিশৃঙ্খলা চলতে পারে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন যে তৃণমূল নেত্রীর ইঙ্গিত কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকেই, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন এবং সেই ইস্তফা গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝিয়ে দিলেন যে সত্যি তিনি তার উপর ক্ষুব্ধ ছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একবারও তাকে বলেননি যেন ইস্তফা না দেন। এই অবস্থায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কী করবেন সেটা একটা বিষয়, কিন্তু বিভিন্ন বিষয়কে সামনে রেখে দলনেত্রী যে মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ঝগড়া ভালোভাবে নেননি সেটা পরিষ্কার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্বে ছিলেন তখন প্রতিদিন কখনো সৌগত রায়, কখনো কীর্তি আজাদ, কখনো মহুয়া মৈত্র, প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাময়িক দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা দেখাশোনা করার জন্য। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে সেই সময় এতটাই আচরণ খারাপ হয়েছিল বলে অভিযোগ করছেন বিভিন্ন লোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন বিশৃঙ্খলা চলছিল, কোঅর্ডিনেশন ছিল না। সেই জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরে দাঁড়িয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা কাটতে না কাটতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা গ্রহণ করলেন, কাকলি ঘোষ দস্তিদাকে তার জায়গায় বসালেন। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ। আর যে খবরে চোখ রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ফুঁসে উঠলেন বাংলা ভাষা নিয়ে। ঘাটাল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি যাচ্ছিলেন আরামবাগে। তিনি সেখানে প্রথমে নামেন এবং সেখানে ত্রাণ শিবিরে তিনি ত্রাণ বিলি করেন। সাধারণ মানুষ যারা রয়েছেন, দুর্গত রয়েছেন, সেখানে তাদেরকে খেতে দেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলা ভাষা নিয়ে যে রাজনীতি হচ্ছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, এভাবে ইতিহাস পাল্টে দেওয়া যায় না। জনগণমন বাংলা ভাষায় লেখা, এই বাংলা ভাষা রামকৃষ্ণের ভাষা, এই বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের ভাষা। ঠিক এই জায়গা থেকে অমিত মালভিয়া যে পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে, তার করা প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবারও তিনি ইঙ্গিত দিয়েছেন আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন তিনি আজকে আরামবাগ থেকে, শুনুন। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, কামারপুকুরে এখানে রামকৃষ্ণ মঠ মিশনে, এক্ষেত্রে বেলুড় মঠ মিশনে একটি প্রোগ্রামে তিনি আজ উপস্থিত ছিলেন এবং সেই সময় যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন সেই সময় বলতে গিয়ে তিনি স্বামীজির কথা বলছিলেন এবং স্বামীজি সেই সময় কথা প্রসঙ্গে তিনি বললেন যে স্বামীজি তিনি কোন ভাষায় কথা বলতেন, তিনি বাংলা ভাষায় কথা বলতেন। এই প্রসঙ্গে তিনি বলেন যে এটা মনে রাখবেন যে এক্ষেত্রে এই ভাষাকে এভাবে অপমান করা যায় না। এই প্রসঙ্গে তিনি বলেন যে যারা বাংলা ভাষা নেই, যারা বলছে বাংলা ভাষা নেই, কাজে তো তারা গুলিয়ে দিচ্ছে। বাংলা ভাষা ছাড়া কি বাংলা হয় না ভারত হয়? এবং এই প্রসঙ্গে তিনি আরো বলেন যে এক্ষেত্রে মনে রাখবেন আমাদের ভাষাকে কেউ ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করছে, অসম্মানের চেষ্টা করবেন না আপনারা। কার্যত তিনি তার ভাষা, তার বক্তব্যে কিন্তু স্পষ্টত একটা প্রবল প্রতিবাদ যেরকম ছিল সেরকম কিন্তু কার্যত হুঁশিয়ারি ছিল, যেখানে তিনি স্পষ্টত বলছেন যে আমাদের ভাষা নিয়ে খেলবার চেষ্টা করবেন না। ফলে স্পষ্টত অমিত মালভিয়ার যে সোশ্যাল মিডিয়া যে পোস্ট, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে যে তার এই মন্তব্য সেটাই কিন্তু মনে করা হচ্ছে, যদিও সেই পোস্টের কথা তিনি সরাসরি উল্লেখ করেননি, কিন্তু তার স্পষ্ট বক্তব্য যে এইভাবে বাংলা ভাষা ছাড়া কি বাংলা হয় শুধু শুধু নাকি শুধু ভারত হয়। এবং সেই প্রসঙ্গেই বলতে গিয়ে তিনি জাতীয় সঙ্গীতের কথা বলছেন এবং সেই প্রসঙ্গেই বলতে গিয়ে তার স্পষ্ট বক্তব্য যে এইভাবে কার্যত গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে তিনি বলেন যে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা সহনশীলতা শেখায়, কিন্তু এক্ষেত্রে যারা ধর্ম নিয়ে এই ধরনের জিনিস করছেন তার কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করেন এবং সেই প্রসঙ্গে তিনি বাংলা ভাষার প্রসঙ্গ টেনে আনেন এবং তখনই কিন্তু কার্যত তিনি এইভাবে তার বক্তব্য রাখেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম শ্রেয়সী বলছিলেন যে কোনো জায়গা থেকে তিনি কিন্তু একটা স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই বাঙালিদের ওপরে যে আক্রমণের অভিযোগ তিনি তুলছেন এবং বাংলা ভাষা নিয়ে যে অভিযোগ তুলছেন তা বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। আরেকবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন।
মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করার চেষ্টা করবেন না। যে খবরে নজর রাখবো, উত্তর কাশীতে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষীর গঙ্গা নদীতে হরপা বান, ভেসে গেল ধরালি গ্রাম, দূর থেকে শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ, বহুজনের প্রাণ নাশের আশঙ্কা। সেই ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি, সেই ভয়ঙ্কর ছবি আপনাদের আরো একবার জানাবো। হরপা বান, যার কারণে ভেসে গেল একটি গোটা গ্রাম। উত্তর কাশীতে মেঘ ভাঙা বৃষ্টি। हमारा प्रयास है कि इस समय में सभी को जल्दी से जल्दी राहत के काम किए जाएं, बचाव के कार्य किए जाएं। जिला प्रशासन के लोग वहां पहुंच रहे हैं, साथ में हमारी सेना के लोग, एनडीआरएफ, एसडीआरएफ, आपदा प्रबंधन विभाग लगातार कोशिश कर रहा है कि हमारी सर्वोच्च प्राथमिकता है कि सभी को इस समय राहत की जाए, सभी को बचाया जाए और हर प्रकार से जान माल की सुरक्षा की जाए। এমনিতেই হিমালয়ের কোলে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ছবি। কখনো উত্তরপ্রদেশ, কখনো দেখা যাচ্ছে উত্তরাখণ্ড, কখনো হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ধরনের হরপা বান। হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে, এবং দেখা যাচ্ছে এক্ষেত্রেও যে হরপা বানের ছবি সামনে এসেছে, ধরালি গ্রাম, গোটা গ্রামের মানুষরা ভেসে যাচ্ছেন এই হরপা বানে। এই ভয়ঙ্কর ছবি সামনে এসেছে এবং শোনা যাচ্ছে আর্তচিৎকার। মানুষরা যখন ভেসে যাচ্ছেন, ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছেন এসডিআরএফ, এনডিআরএফ টিম। আর এবার যে খবরের দিকে নজর রাখছি, ফের জল ছাড়লো ডিভিসি, জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মাইথান পঞ্চায়েত থেকে আরো জল ছাড়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই একটা বন্যা পরিস্থিতি যেটা ছিল সেটার আরো অবনতি হতে পারে, এই আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। মাইথান থেকে 27,697 কিউসেক জল ছাড়া হয়েছে। পঞ্চায়েত থেকেও জল ছাড়া হয়েছে 29,951 কিউসেক জল। মুখ্যমন্ত্রী বারবার করে ডিভিসির উদ্দেশ্যে তোপ দেখেছেন, আমরা দেখেছি, এবং আবারও ডিভিসি জল ছাড়ায় কিছুটা আশঙ্কার জায়গা তো থাকছে। সামগ্রিকভাবে ঠিক কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি? বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বাসুদেব, কি খবর রয়েছে? দেখো, খবর যেটা পাচ্ছি যে ডিবিসি যে জল ছাড়ছে তার কারণ হচ্ছে যে ডিবিসি সেই নির্দেশ পাচ্ছে, যে ওয়াটার রেগুলেটরি কমিটি যেটা আছে তার কাছে যে নির্দেশ পাচ্ছে সেই হিসাবে তারা জল ছাড়ছে। এবং জল ছাড়ার কারণ হচ্ছে যে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কয়েকদিন ধরে এতটাই বেড়েছে যে তেনুঘাটে প্রচন্ড পরিমাণে জল এসে গেছে। ফলে তেনুঘাট, পঞ্চায়েত ও মাইথান, এই জলটা সাধারণত আসে ঝাড়খণ্ডের বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেলে, এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে তিনটে জলাধারেই কিন্তু জলের সীমারেখা যেটা রয়েছে, বিপদ সীমা, সেখান থেকে উপরের দিকে যাচ্ছে। ফলে অটোমেটিক তাদের জল ছাড়তেই হবে এবং সেই মতো তারা জল ছাড়ছে। যদিও বা আসানসোল, দুর্গাপুরে কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কমে গেছে বলা যেতে পারে, ফলে এই এলাকাতে সেই রকম জল নাই। কিন্তু তার আগে যে জলটা, বৃষ্টিটা হচ্ছিল, ফলে উঁচু এলাকা থেকে সেই জলটা কিন্তু দুর্গাপুর ব্যারেজে আসছে। অন্যদিকে মাইথন ও পাঞ্চেত জলাধারে জলটাও চলে যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। ফলে দুর্গাপুর ব্যারেজকেও জল ছাড়তে হচ্ছে, কোনো উপায় নেই। এখন একটাই উপায়, যে মুখ্যমন্ত্রী বলছিলেন যে বাঁধ দেবেন বা ড্যাম তৈরি করবেন, এই ধরনের যে কিছু উচ্চ যে দামোদর নদীর যে উচ্চ এলাকা আছে, যে উঁচু এলাকা আছে বা উঁচু আবহাওয়া যেগুলো আছে, সেখানে যদি আরেকটা ডিভিসির কর্তৃপক্ষ যদি কোনো একটা ড্যাম করে, তাহলে কিন্তু এটা হবে। কারণ পলি উঠানোর কোনো নামগন্ধ নেই, এবং ডিভিসি পলি কেন উঠাচ্ছে না বা কেন এই জায়গাটা ড্রেজিং করছে না, সেইটা নিয়ে কিন্তু বারবার তর্ক বিতর্ক হচ্ছে। ফলে এই জল ছাড়ার পরিমাণটা ডিভিসিকে করতেই হচ্ছে, এবং সেই জলেই কিন্তু হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলার যেগুলোর এলাকা রয়েছে, দামোদর নদীর উপত্যকা এলাকা, সেখানে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। ধন্যবাদ বাসুদেব। আর যে খবরে চোখ রাখবো, শান্তা পাল, বাংলাদেশি, যিনি এইখানে নিজেকে ভারতীয় প্রমাণ করার জন্য একগুচ্ছ কাগজপত্র জোগাড় করেছে। এইবারে সৌমিক দত্ত নামে একজনকে গ্রেফতার করা হলো। এই সৌমিক দত্ত
ওই অভিনেত্রী শান্তা পালকে নানান রকম কাগজপত্র, যাতে ভারতীয় নাগরিক বলে তিনি প্রমাণ করতে পারেন নিজেকে, সেই সমস্ত নথিপত্র এই সৌমিক দত্ত জোগাড় করে দিয়েছিল বলে প্রাথমিকভাবে খবর পেয়েছেন পুলিশ, এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। নৈহাটির বাসিন্দা এই সৌমিক দত্ত। কি আপডেট পাওয়া যাচ্ছে আরও আমরা জানার চেষ্টা করব, কারণ নিজেকে ভারতীয় প্রমাণ করতে একাধিক নথিপত্র জোগাড় করেছিলেন, বিভিন্ন রকম ব্যবস্থা এই শান্তা পাল দীর্ঘদিন ধরে একটু একটু করে করতে থেকেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সৌমিক দত্তের হাত ধরেই এই ভারতীয় নাগরিকত্বের যাবতীয় কাগজপত্র, নাকি এরকম আরও বেশ কয়েকজন সৌমিক দত্ত রয়েছেন, সেই খোঁজ আপাতত পুলিশ চালাচ্ছে। এবং এই শান্তা পালের সঙ্গে সৌমিক দত্তের কি যোগাযোগ, কোথা থেকে সৌমিক দত্ত এই সমস্ত নথিপত্র শান্তা পালকে জোগাড় করে দিতে পারলো যাতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হয়, তাই নিয়েও কিন্তু চাপানোতর শুরু হয়েছে, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে আমরা জানি শান্তা পালকে গ্রেফতার করা হয়। অভিনেত্রী, মডেল তিনি বাংলাদেশি, অথচ ভারতে এসে সমস্ত রকম কাগজপত্র জোগাড় করে নিজেকে ভারতীয় প্রমাণ করতে মরিয়াছিলেন তিনি। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। এই সৌমিক দত্তকে নিয়ে আর কি আপডেট এবং শান্তা পালকে নিয়ে আর কি আপডেট জানবো পিয়ালি? দেখো, সৌমিক দত্ত এই ধরনের যে বেআইনি বাংলাদেশিদের জন্য যে আধার কার্ড বা রেশন কার্ড বানিয়ে দেওয়ার যে চক্র, সেই চক্রের একজন দাবি, এবং তার বাড়িতে যখন তাকে গ্রেফতার করা হয়, তার বাড়ি 13টা ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছে। এবং এই সৌমিক দত্তের সঙ্গে যেটা জানতে পেরেছে, যে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল সৌমিক দত্ত যে আধার কার্ড বা ভোটার কার্ডের সংশোধনের কাজ করে, সেই সূত্রে তার সঙ্গে যোগাযোগ করে এবং সৌমিক দত্ত তাকে রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছিল 2400 টাকার বিনিময়। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে একটা বড়সড় চক্রের তাহলে টাকা নিবা এই নোটিশ সেগুলো বানিয়ে আজকে তাকে পেশ করা হয়েছে। 18 তারিখ পর্যন্ত তাকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে। অনেক ধন্যবাদ পিয়ালি। আর নজর রাখবো এই মুহূর্তে যে খবরের দিকে, সেবক রংপুর রেলওয়েতে ভয়াবহ ধস। রবিঝোড়ায় ভারী বৃষ্টিপাতের ফলে এই ধস নেমেছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেবক রংপুর রেলওয়েতে ভয়াবহ ধসের ছবি। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নারায়ণ, এ তো ভয়ঙ্কর ধসের ছবি সামনে এসছে, এরপর কি পরিস্থিতি? নারায়ণ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আরেকবার যদি বলো। নারায়ণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, রবিঝোড়া যে 7 মাইল যে এলাকা রয়েছে, সেখানে এই মুহূর্তে বলা চলে এই যে টানেল, রেলের যে টানেল রয়েছে, অর্থাৎ সেবক থেকে রংপুর যে টানেল, সেই টানেলের এই 7 মাইলের কাছে একটু বড় সড়ো ধস। অর্থাৎ ধস বলতে গেলে এখানে যে রেলের টানেলের যে গার্ড ওয়াল, যে বিশাল গার্ড ওয়াল দেখা যাচ্ছে, সেই গার্ড ওয়াল উপর থেকে ভেঙে জাতীয় সড়ক 10-এর মধ্যে আছড়ে পড়ছে, তার ছবি কিন্তু আমরা দেখছি। পাশাপাশি বলা চলে রেলের উচ্চ আধিকারিকরা এই ঘটনার জানার সাথে সাথে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই ধস সরানোর কাজ তো আগে থেকেই চলছিল। পাশাপাশি এই যে রেলের যে টানেলের যে গার্ড ওয়াল, বিশাল আকারের গার্ড ওয়াল, সেই গার্ড ওয়াল ভেঙে পড়ার ফলে কিন্তু এই মুহূর্তে জাতীয় সড়ক বলা চলে একেবারে পুরোপুরি ভরে অবরুদ্ধ। ধন্যবাদ নারায়ণ। ওই যে পড়লো হ্যাঁ, পুরোটা যে ছবি আপনারা দেখছেন, সেবক রংপুর রেলওয়ের যে টানেল, সেই টানেলের ধসের ছবি। এই ধস নেমে আসে একেবারে জাতীয় সড়কের উপরে, ফলে জাতীয় সড়ক আপাতত বন্ধ। ভয়ঙ্কর এই ধসের ছবি। উত্তরবঙ্গে বিভিন্ন সময় আমরা গত কয়েকদিন ধরে আপনাদের লাগাতার সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, কখনো 10 নম্বর জাতীয় সড়ক, কখনো টানেল ধস। আরো একপাশে বিধ্বংসী ছবির দিকে আপনাদের সেই ছবি তুলে ধরবো। সেবক রংপুর রেলওয়ে, সেখানে ভয়াবহ ধসের সেই ছবি দেখুন। রবিঝোড়ায় ভারী বৃষ্টিপাতের ফলে ধস, একদম বিধ্বংসী এক্সক্লুসিভলি সেই ছবি জি 24 ঘন্টায়। সেবক রংপুর রেলওয়ে, সেখানে ভয়াবহ ধসের ছবি সামনে আসছে। রবিঝোড়ায় ভারী বৃষ্টিপাত এবং তার জেরেই ধস। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গে, কালিম্পংয়ে বিভিন্ন জায়গায় দেখেছি আমরা ধস নামছে।
জাতীয় সড়ক বন্ধ হয়ে যাচ্ছে, যে ছবি সামনে এসেছে বিধ্বংসী সেই ছবি, সেবক রংপুর রেলওয়ের মাঝে ভয়াবহ ধসের এই ছবি। নারায়ণ সিংহ রায় রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত পরিস্থিতির বিষয়ে নারায়ণ জানাবেন। নারায়ণ, কি অবস্থা এখন, কি জানা যাচ্ছে? দেখো নীলাঞ্জনা, বলে রাখি পাহাড়ে গত কয়েকদিনে প্রবল বৃষ্টির পরে আজ কিন্তু সেবক থেকে যে রংপুর রেল প্রকল্প তার 7 নম্বর টানেলের এডিট এর সামনের স্লো প্রোটেকশন যে ওয়াল, সেই ওয়াল একেবারে বিশাল ওয়াল ভেঙে পড়ে এবং এই ভেঙে পড়ার ফলে কিন্তু জাতীয় সড়ক 10 পুরোপুরি ভাবে এই মুহূর্তে অবরুদ্ধ। যদিও বলে রাখি দিন কয়েক ধরেই জাতীয় সড়ক বন্ধ রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় ধস পড়ার ফলে এই জাতীয় সড়ক বেশ ক্ষতি হয়, যার জন্য তার মেরামতির কাজ চলছে। পুনরায় আবার নতুন করে এই যে রেলের টানেলের যে 7 নম্বর যে টানেল, তার সামনে দিয়ে যে রেলের প্রোটেকশন ওয়াল, বিশাল আকার ওয়াল, সেই ওয়াল ভেঙে পড়ায় কিন্তু পুনরায় আবার বিপত্তি। বন্ধ রয়েছে জাতীয় সড়ক। ইতিমধ্যেই কিন্তু রেলের উচ্চ আধিকারিকরা সেখানে এসে পৌঁছেছে, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।